ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। তোমাদের বিংশ শতকে ভারতের নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর যে আন্দোলন, সেই আন্দোলন থেকে টপিক তোমার ছিল কালকে বিংশ শতকে ভারতের নারী আন্দোলন। সেই নারী আন্দোলন আজকে পার্ট 2 করাচ্ছি, কারণ সেই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এটা ভেবেই আমি কিন্তু অত বড় করিনি। যা হোক, সশস্ত্র সশস্ত্র আন্দোলন নারীদের যে ভূমিকা সেটা কিন্তু পড়াচ্ছি। না, আমরা দেখলাম যে তোমার প্রথম পার্ট ওয়ানে দেখেছো যে বাংলায় যে ভারতবর্ষে যে নারী আন্দোলন হয়েছিল, সেই নারী আন্দোলনের একটি পার্ট হচ্ছে সশস্ত্র আন্দোলন। সশস্ত্র আন্দোলন বলতে বোঝায় যে আন্দোলনটি সশস্ত্র অর্থাৎ অস্ত্র সহ যে আন্দোলনটি করা হয়ে থাকে সেটাকে বলা হচ্ছে সশস্ত্র আন্দোলন। তাহলে এই যে আন্দোলন, সেই সশস্ত্র আন্দোলনের নারীরাও কিন্তু কোনোভাবে পিছিয়ে ছিল না। আমাদের বাংলাতে কি হয়েছে দেখো, বাংলাতে যুগান্তর দল, অনুশীলন সমিতি প্রমুখ যে সমস্ত দলগুলি গড়ে উঠেছিল তারা কিন্তু সশস্ত্র পথে আন্দোলন করা বিশ্বাসী ছিল। এছাড়া আমরা দেখব ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি মার্শাল ফুড ডিভিশন তিনি প্রতিষ্ঠা করেছিলেন, সেটাও কিন্তু সশস্ত্র পথে আন্দোলন করার জন্য আন্দোলন প্রচার করত। যা হোক, ব্রিটিশ সরকারকে ভারত থেকে যে কোনো উপায় নির্মূল করতে হবে, এর জন্য বিভিন্ন পদ্ধতিতে বা বিভিন্ন রকম ভাবে আন্দোলন গড়ে উঠেছিল, যার মধ্যে একটি অন্যতম পদ্ধতি হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলন। এই সশস্ত্র বিপ্লবী আন্দোলনে পুরুষদের সঙ্গে সঙ্গে নারীরাও কিন্তু অংশগ্রহণ করেছিল, কারণ নারীরা পুরুষদের তুলনায় অতটা নিরাপত্তা বজায় থাকতো না। নারীরা কিন্তু দেখবো আমরা যে নারীরা সাধারণত পর্দানশীল মানুষ, তারা ঘরের গৃহকর্মে থাকে, কিন্তু বিংশ শতকে আমরা দেখবো কিছু নারীরা পুরুষদের তুলনায় কোনো অংশে কিন্তু কম ছিল, তারাও কিন্তু সশস্ত্র আন্দোলনে অংশগ্রহণ করতে শুরু করেছিল। হ্যাঁ, এই সমস্ত নারীরা কি কাজ করতো? এই সমস্ত আন্দোলনে বিপ্লবী যারা ছিল তাদেরকে গোপনে অস্ত্র সরবরাহ করতো, এছাড়া অস্ত্র পাচার করতো, অস্ত্র লুকিয়ে রাখতো। যে সমস্ত বিপ্লবের বাণী, বিপ্লবের নির্দেশ সমস্ত নারীরা কিন্তু গোপনে বিপ্লবীদেরকে দিয়ে আসতো। এছাড়া কোনো একটি স্থানে যে সশস্ত্র অভ্যুত্থান ঘটাতে হবে তার জন্য প্রথমে নারীরাকে কিন্তু সেই স্থান পরিদর্শন করতে পাঠানো হতো, প্রভৃতি কাজে নিযুক্ত করা হতো। এই যে সমস্ত কাজে তারা নিযুক্ত হতো, তার জন্য তাদেরকে বিভিন্ন রকম কি করতো না, তাদেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়া হতো, এবং তার কি হতো, তার উপর পারিবারিক যে প্রভাব ছিল তেমনি কিন্তু তাদেরকে বিভিন্ন উপন্যাস, সাহিত্য তাদেরকে যথেষ্ট অনুপ্রাণিত করতে পারে। এই সমস্ত উপন্যাস পড়ে তারা কিন্তু অনুপ্রাণিত হয়েছিলেন, যার মধ্যে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রয়েছে কি আনন্দ মঠের তোমার শান্তি বলে একটা চরিত্র রয়েছে, আবার দেবী চৌধুরানী উপন্যাসে প্রফুল্ল বলে একটা চরিত্র রয়েছে, শরৎচন্দ্রের পথের দাবি এইখানে একটা ভারতী এবং সুমিত্রা বলে একটা চরিত্র রয়েছে, যে চরিত্রটা দেশপ্রেম কি, দেশ মাতাকে রক্ষা করার জন্য আত্মবলিদান কি সেটা দেখিয়েছে। এবং এই চরিত্রগুলো বিপ্লব মহিলা নারীদের বা নারীদের কিন্তু তাদেরকেও দেশ মাতাকে পরাধীন থেকে মুক্ত করার জন্য কিন্তু কতটা উৎসাহ দিয়েছিল আন্দোলন অংশগ্রহণ করার জন্য। যা হোক, প্রথমে আমরা সশস্ত্র আন্দোলনে নারীদের ভূমিকা সেখানে দেখছি আমরা একটা অন্যতম গুরুত্বপূর্ণ সংঘের নাম পাবো। এইসব যে আন্দোলনটা, সেই আন্দোলনে বেশ কিছু নারী অংশগ্রহণ করে, যার মধ্যে আমরা দেখতে পাবো যে তোমার লীলা নাগ, তারপরে বীণা দাস, কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়াদ্দেদার, কমলা দাশগুপ্ত, বাসন্তী দেবী, তারপরে কল্যাণী দাস, ননী বালা দেবী প্রমুখ যে নারীরা তার বড় বড় ভূমিকা পালন করেছেন। এইরকম একটি তোমার সশস্ত্র আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ সংঘ হচ্ছে দীপালি সংঘ। নাম দেবে দীপালি সংঘ। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে যে ভূমিকা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে নারীদের সামিল করার কাজে বা নারীদেরকে উদ্বুদ্ধ করার কাজে যে সংস্থাটি বা যে ব্যক্তিটি যে মহিলাটি বড় ভূমিকা পালন করেছে তার নাম লীলা নাগ। তিনি ছিলেন সুভাষ চন্দ্র বসুর একজন খুব ঘনিষ্ঠ বামপন্থী রাজনীতিক। লীলা নাগ বা রায়, তিনি কি ছিলেন? সুভাষ চন্দ্র বসুর একজন ঘনিষ্ঠ ব্যক্তি। তিনি কি করেছিলেন? তিনি লীলা নাগ ইংরেজিতে স্বর্ণ পদক মানে গোল্ড মেডেল নিয়ে কলকাতার যে বেথুন কলেজ থেকে বিএ পাস করেন, এবং তিনি প্রথম ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোমার মহিলাদের মধ্যে প্রথম মাস্টার ডিগ্রি বা এমএ ডিগ্রি লাভ করেছিলেন।
এত একজন ট্যালেন্টেড একজন শিক্ষিত মহিলা, তিনিও কিন্তু দেশ মাতার জন্য সশস্ত্র পথে অংশগ্রহণ করেছেন। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃতিত্ব হচ্ছে কি জানেন, তিনি 1923 খ্রিস্টাব্দে কি করেছিলেন না 12 জন মহিলাকে নিয়ে, মাত্র 12 জন মহিলাকে নিয়ে তার সহকর্মীকে নিয়ে তিনি ঢাকাতে একটা সংঘ প্রতিষ্ঠা করেছিলেন, দীপালি সংঘ। এই দীপালি সংঘ 1923 খ্রিস্টাব্দে, 1923 খ্রিস্টাব্দে কোথায়? ঢাকা। এর কি কাজ ছিল? এর কাজ ছিল সাধারণত এই যে সংঘটা, তার প্রধান কাজই ছিল যে তোমার পরিকল্পনা করে মতো কয়েকটি উচ্চ এবং প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত করেন এবং সেখানে ছাত্রছাত্রীদের পড়াশোনা শুরু করেন এবং তাদেরকে দেশের প্রতি, দেশ মাতাকে মুক্ত করার কাজে উদ্বুদ্ধ করার জন্য চেষ্টা করেছিলেন। তিনি কি করেছিলেন? 1926 খ্রিস্টাব্দে দীপালি ছাত্রী সংঘ নামে তিনি প্রথম ছাত্রী সংগঠনটি তৈরি করেছিলেন। এই অর্থাৎ এই দীপালি সংঘ বলিলাম। তিনি এখান থেকে কি করেছেন? মেয়েদের জন্য বিভিন্ন রকম শিল্প প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন, শিল্প প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন। এবং এই সংস্থাটি 1924 খ্রিস্টাব্দে আরেকটি সংঘ ছিল শ্রী সংঘ, তার সঙ্গে কিন্তু দীপালি সংঘের যোগাযোগ স্থাপিত হচ্ছে। 1924 খ্রিস্টাব্দে শ্রী সংঘের সঙ্গে এটা প্রতিষ্ঠিত হচ্ছে। এবং এই যে সংঘটা, সেই সংঘটা জয়শ্রী নামে একটি পত্রিকা প্রকাশ করছে। জয়শ্রী নামে একটি পত্রিকা কিন্তু এই দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিল। আর কি করছিল এখানে? লাঠি খেলা, মহিলাদের লাঠি খেলা, তারপরে শরীর চর্চা, তারপরে তোমার অস্ত্র প্রভৃতি কাজে মেয়েদেরকে কি করতো? সাহস এবং শক্তি বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছিল। এছাড়া কি করেছিল? 1924 খ্রিস্টাব্দে দীপালি শিল্প প্রদর্শনী চালু করেছিল। শিল্প প্রদর্শনী, বিভিন্ন রকম শিল্প দ্রব্য তৈরি করে সেগুলো প্রদর্শনের ব্যবস্থা কিন্তু করেছিল এই সংস্থা। এছাড়া এখানে কিন্তু অনেক কি হচ্ছে না, প্রাথমিক বিদ্যালয় তো বললাম, এছাড়া দীপালি স্কুল, নারী শিক্ষা মন্দির, শিক্ষা ভবন প্রভৃতি কিন্তু উচ্চ বিদ্যালয়, ইংরেজি মিডিয়াম উচ্চ বিদ্যালয় কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে এখান থেকে। তাহলে এইভাবে করে আমরা দেখতে পাচ্ছি যে দীপালি সংঘের লীলা নাগ বা লীলা রায় এটা বড় ভূমিকা পালন করেছিলেন। কি করতে? সশস্ত্র বিপ্লবী আন্দোলন করতে। এই সংস্থাটি 1931 খ্রিস্টাব্দে কি হয়েছিল না জয়শ্রী নামে একটি পত্রিকা প্রকাশ করেছিলেন। এবং এই লীলা নাগ তিনি ভারত ছাড়া মানে ব্রিটিশদের বিরুদ্ধে গান্ধীজির যে আন্দোলন, আইন আন্দোলন, সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। এইভাবে আমরা লীলা নাগ সম্পর্ক করলাম। এবারে বলো প্রীতিলতা ওয়াদ্দেদার। প্রীতিলতা ওয়াদ্দেদার, প্রীতিলতা ওয়াদ্দেদার, তোমার নামটা শুনেছ? প্রীতিলতা ওয়াদ্দেদার। প্রীতিলতা ওয়াদ্দেদার এই একটা নামটাই কিন্তু খুব বিখ্যাত নাম, নাম তো শুনেছ তাই না? পরাধীন ভারতবর্ষে যারা সংসারের সুখ শান্তি মানে সুখ শান্তিকে উপেক্ষা করে দেশ মাতার মুক্তির জন্য প্রাণ দিয়েছিলেন, তাদের মধ্যে সব থেকে অন্যতম হচ্ছেন প্রীতিলতা ওয়াদ্দেদার। প্রীতিলতা ওয়াদ্দেদার তিনি কি করছেন? তিনি চট্টগ্রামের ধলঘাটে জন্মগ্রহণ করেছেন। এবং মেধাবী ছাত্রী কি করছেন না প্রীতিলতা ঢাকায় আয়ে করার সময় দীপালি সংঘে এবং কলকাতার বেথুন কলেজে যখন তিনি পড়ছেন তখন কল্যাণী ছাত্রীর সঙ্গে যুক্ত হচ্ছেন। এবং এই বিপ্লবী মহিলা তিনি কি করছেন? বিপ্লবী পূর্ণেন্দু দোসরার সঙ্গে তার একটা সম্পর্ক, মানে তারা তিনি এই সশস্ত্র বিপ্লবী পথে আন্দোলন করার জন্য অনুপ্রেরণা করেন। এবং এই সময় তিনি কি করছেন? বিপ্লবীর সঙ্গে গোপনে খবরাখবর দেওয়ার সময় মানে কাজ করতে। এবং সূর্য সেনের বিপ্লবী সূর্য সেনের সঙ্গে তার একটা ঘনিষ্ঠ মানে যোগাযোগ ছিল। চট্টগ্রামে তিনি কি করছেন? তিনি তো খুব ট্যালেন্টেড মহিলা ছিলেন, বিপ্লবী ছিলেন। তিনি দেশ মতো সেবার জন্য সূর্য সেনের বিপ্লবী দল, সেগুলো দলের রিপাবলিক আন্দোলনের সঙ্গে যুক্ত করেন। এবং তিনি ফুলতা ভালো মনে রাখবেন, ফুলতা ছদ্মনামে পরিচিত হলেন। ফুলতা ছদ্মনামে পরিচিত হলেন বিপ্লবী মানে তোমার এই প্রীতিলতা ওয়াদ্দেদার। বুঝে গেল? ফুলতা ছদ্মনামে পরিচিত হলেন। এবং এই বিপ্লবী মানে মাস্টার প্রীতিলতা ওয়াদ্দেদার কি করছেন না তার উপরে মাস্টার ফাউন্ডেশনের দায়িত্ব দিল যে ইউরোপিয়ান ক্লাব, চট্টগ্রামের যে ইউরোপিয়ান ক্লাব, সেই ইউরোপিয়ান ক্লাবে মানে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করতে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেটা তিনি মাস্টার ফাউন্ডেশনের সঙ্গে চট্টগ্রাম হস্তকা 18 এপ্রিল এটা চট্টগ্রাম হস্তকা করা হয়, সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
এছাড়া তার সাথে বড় যে ভূমিকা, তিনি কি করতেন না তিনি টেলিফোন টেলিগ্রাফ ধ্বংস করে, পুলিশ লাইন ধ্বংস করে, জালালাবাদ পাহাড় যুদ্ধ, ধলঘাটের যুদ্ধ প্রভৃতিতে তার অংশগ্রহণ ছিল। তার নেতৃত্বে একজন বিপ্লবী কি করছেন, চট্টগ্রামে যে পাহাড় ইউরোপিয়ান ক্লাব রয়েছে সেখানে উচ্চপদস্থ ব্রিটিশ অফিসাররা ওখানে যেত এবং তারা আনন্দ উপভোগ করতো, সেটা তিনি ধ্বংস করার একটা পরিকল্পনা করেন, তার দায়িত্ব দেওয়া হয়েছিল। সে দায়িত্ব নিয়ে কি করলেন, তিনি ৭ জন বিপ্লবীকে নিয়ে ১৯32 খ্রিস্টাব্দের ২৪শে সেপ্টেম্বর তিনি কি করছেন, ওই যে তোমার আসাম বেঙ্গল রেলওয়ে যে ইউরোপিয়ান ক্লাব বা চট্টগ্রাম মানে চট্টগ্রাম যে পাহাড়তলির যে ইউরোপিয়ান ক্লাব রয়েছে সেখানে তিনি আক্রমণ করলেন। এবং আক্রমণ করে তিনি কি করছেন না পুলিশের সঙ্গে তার গুলি বিনিময় হলো, তিনি প্রথমে কি আহত হয়ে গেলেন এবং তিনি অন্য সবাইকে পালাতে সাহায্য করলেন। পালাতে গিয়ে তার হাতে অস্ত্রটা ছিল সেটাও তাদেরকে দিয়ে দিলেন এবং দিয়ে শেষ করে যখন দেখলেন যে ব্রিটিশ সরকারের সৈন্যরা পুলিশরা ধরে ফেলবে, তার যদি পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করলেন। এবং মাত্র ২১ বছর বয়সে একজন মানে নন্দন কানন হাই স্কুলের যে প্রধান শিক্ষিকা তিনি কিন্তু জায়গায় লোক ছিলেন না, কিন্তু শিক্ষিকা প্রধান শিক্ষিকা ছিলেন, তিনি তার ২১ বছর বয়সে তার জীবনটা আত্মবলি দিলেন এবং তিনি প্রথম ভারতবর্ষে মহিলা বিপ্লবী আন্দোলন, মহিলা বিপ্লবীদের মধ্যে তিনি প্রথম মানে শহীদ হয়েছিলেন। এই জন্য তিনি সমগ্র বাঙালি তথা ভারতবর্ষের হৃদয়ের মধ্যে রয়েছেন। এবং তিনি মৃত্যুর আগে তার মাকে একটা চিঠি লিখেছিলেন যে মা গো তুমি আমায় ডাকছিলে, মা তুমি আমায় ডাকছিলে, আমায় তুমি ক্ষমা করো, তোমায় বড় ব্যথা দিয়ে গেলাম। কারণ তিনি তার চিঠিতে লিখে দিচ্ছেন যে আমি তো মরে যাচ্ছি, আমি দেশকে স্বাধীন করতে পারলাম না, কিন্তু তিনি এত বড় আত্মদান দিয়েও তার কিন্তু কোনো রকম অনুশোচনা নেই, তার কোনো কষ্ট নেই। তিনি তার চিঠির মধ্যে দিয়ে আমাদের দেখিয়ে দিয়ে গেছিলেন যে কি করে তিনি একজন মহান বিপ্লবী হয়ে রয়েছেন। এরপরে যেটা আমরা আসতে চলেছি কল্পনা দত্ত। এরপরে যে নামটা হচ্ছেন কল্পনা দত্ত। সশস্ত্র আন্দোলনে এই মহিলাটিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ একজন মহিলা। কল্পনা দত্ত তিনি চট্টগ্রামের যুব বিদ্রোহী মাস্টার সুকুর সেনের সঙ্গে কিন্তু একটা সহযোগী ছিল। তিনিও কিন্তু মানে শিক্ষিত একজন বিপ্লবী ছিলেন। তিনি বেথুন কলেজে যখন পড়ছেন তখন কি করছেন, কল্যাণী দাসের যে ছাত্রী সমাজ সেনের সঙ্গে যুক্ত হচ্ছেন এবং এই সময় তিনি বিপ্লবী সূর্য সেনের যে অনুগামী পূর্ণেন্দু দোসরা ও অন্যান্য বিপ্লবীর সংস্পর্শে আসেন এবং কলেজের কাছে সিমলা ব্যায়াম সমিতি বলে একটা সমিতি ছিল। এই বেথুন কলেজ, সেই বেথুন কলেজের পাশে সিমলা ব্যায়াম সমিতি বলে একটা সমিতি ছিল। সেখানে তিনি করছেন জটিল দাসের কাছে তিনি লাঠি খেলা, ছড়ি চালানো এই সমস্ত শিখতে শুরু করলেন। এটা কল্পনা দাস তিনি করলেন, এটা মানে তিনি শিখতে শুরু করলেন। এবং ১৯৩০ খ্রিস্টাব্দে তিনি কি করলেন, পরবর্তীকালে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি সূর্য সেন মাস্টার সূর্য সেনের যে প্রতিষ্ঠিত রিপাবলিক তার সঙ্গে তিনি ঢাকায় ঢুকেছিলেন এবং পৃথিবীর সঙ্গে তার যোগাযোগ ছিল। ইতিমধ্যে চট্টগ্রাম অস্ত্র লুণ্ঠনের ঘটনা তো হয়েছেন অনেকেই, যে ১৮ এপ্রিল ১৯৩০ খ্রিস্টাব্দে চট্টগ্রাম লুণ্ঠন করা হয়েছে। সেই লুণ্ঠনে কি হয়েছে, গণেশ ঘোষ, অনন্ত সিং সহ অনেক বিপ্লব কিন্তু ধরা পড়েছে। তোমরা জানো, তাদেরকে ছড়ানোর জন্য, তাদেরকে ছুটিয়ে নিয়ে আসার জন্য তিনি কি করলেন না গান কটন অর্থাৎ শরীরের মধ্যে তোমার এক ধরনের বিস্ফোরক বহন করে নিয়ে গিয়ে তাদেরকে আদালত থেকে ছুটিয়ে নিয়ে আসার একটা পরিকল্পনা করেন। কিন্তু তার এই পরিকল্পনা ফাঁস হয়ে যায়। তারপর তিনি কি করলেন, পৃথিবীতে অস্ট্রেলিয়ার সঙ্গে সঙ্গে চট্টগ্রামে যে অস্ত্র লুণ্ঠন মানে তোমার ইউরোপিয়ান ক্লাব সেখানে আক্রমণ করার দায়িত্ব পেলেন। কিন্তু আক্রমণ করার ১ সপ্তাহ আগে তিনি ধরা পড়ে গেলেন, পুলিশের হাত ধরা পড়ে গেলেন এবং জেলে বসে তিনি কি করছেন, যে পাহাড়ে আক্রমণ করেছেন শহীদ সে খবর তিনি পেলেন এবং খুব দুঃখিত হলেন। তিনি নিজেকে ধরে রাখতে পারলেন যে ওখানে আমিও যেতাম, কিন্তু আমি ধরা পড়ে গেলাম, খুব আফসোস বোধ করলেন। এবং তিনি এরপর যখন জেল থেকে ছাড়া পেলেন, কিছুদিন পর কি হচ্ছে, সমুদ্রবর্তী গৈরালা একটা গ্রাম, চট্টগ্রামের যে গৈরালা গ্রাম, সেখানে তিনি পুলিশের সঙ্গে একটা ঝড়ালো এবং সূর্য সেন ধরা পড়লো, তিনি পালিয়ে সক্ষম হলেন। অর্থাৎ ওখানে চট্টগ্রামের সূর্য সেন ধরা পড়ে গেল গৈরালা গ্রাম এবং তা সেখানে পালিয়ে সক্ষম হলেন। এরপর ৩ মাস পর তিনি আর একটি ঘটনায় কল্পনা ধরা পড়লেন। ধরা পড়ে যাওয়ার পর তাকেও কিন্তু মানে ফাঁসি দেওয়ার একটা পরিকল্পনা করা হলো, কিন্তু মহাত্মা গান্ধী এবং রবীন্দ্রনাথ ঠাকুর তারা বিরোধিতা করলেন, যার ফলে ব্রিটিশ সরকার তাকে ফাঁসি দিল না, তাকে জেলে বন্দী করে দিল। এবং
1939 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার কি করলো, যারা বন্দী ছেড়ে দিল। তারপরে কল্পনা দত্তও ছাড়া পেলেন। ছাড়া পাওয়ার পর তিনি কি করছেন না, তিনি মুক্তি লাভের পর তিনি ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত হলেন এবং 1943 খ্রিস্টাব্দে তিনি কমিউনিস্ট নেতা পিসির সঙ্গে তার বিয়ে হলো। তিনি পিসির সঙ্গে বিবাহ করলেন এবং তারপর তিনি ভারত স্বাধীন হয়ে গেল। স্বাধীন হওয়ার পর ভারতবর্ষের কোনো রকম রাজনৈতিক যে সুযোগ সুবিধা ছিল তিনি নিতে চেষ্টা করেন এবং 1995 খ্রিস্টাব্দে তিনি দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তার লেখা একটি গ্রন্থ যে চট্টগ্রাম অভ্যুত্থান, সেটা একটা ঐতিহাসিক দলিল। সে কীভাবে চট্টগ্রামে উন্নয়ন নারীরা অংশগ্রহণ করেছিল, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে। এছাড়া আরো একটা নারী আমরা সম্পর্কে পাবো, সেটার নাম হচ্ছে তার নাম তোমরা অবশ্যই শুনেছ, সেটা হচ্ছে তোমার টুকু কথাটা মনে আছে, সেটার নাম হচ্ছে যে তোমার ওর নাম হচ্ছে লক্ষ্মী স্বামীনাথন বা লক্ষ্মী সেহগাল। এই লক্ষ্মী সেহগাল এটা সশস্ত্র আন্দোলনে বলবো না, তিনি যে নেতাজি সুভাষচন্দ্র বসু যখন আজাদ বাহিনী দায়িত্ব গ্রহণ করলেন তখন তিনি কি করেছেন, আজাদ বাহিনীটা একটু ব্রিগেড ভাগ করেছেন, যেমন সুভাষ ব্রিগেড, গান্ধী ব্রিগেড, নেহেরু ব্রিগেড, এছাড়া ঝাঁসি রানী লক্ষ্মী ব্রিগেড। সেই ঝাঁসি রানী লক্ষ্মী ব্রিগেডের অন্যতম যিনি ছিলেন প্রধান ছিলেন তার নাম হচ্ছে লক্ষ্মী স্বামীনাথন বা লক্ষ্মী সেহগাল। তিনি কি করেছিলেন, তিনি ছিলেন সিঙ্গাপুরের একজন বিখ্যাত চিকিৎসক। তিনি চিকিৎসক পেশা ত্যাগ করে দিয়ে সুভাষচন্দ্র বসুর ডাকে সাড়া দিয়ে এই লক্ষ্মী স্বামীনাথন ন্যাশনাল লক্ষ্মী ব্রিগেডের দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং তিনি হয়েছিলেন এশিয়ার যে প্রথম নারী বাহিনী, ইন্ডিয়া মানে প্রথম নারী বাহিনী, সে নারী বাহিনীর প্রধান। তাহলে এইভাবে কিন্তু তিনি ঝাঁসি রানী লক্ষ্মীবাঈর দায়িত্ব নিয়েছিলেন এবং তার নেতৃত্বে মহিলা বাহিনী গঠিত হয়েছিল। সেই বাহিনীটা ভারতবর্ষ স্বাধীন করতে রেঙ্গুন পর্যন্ত ছিল এবং তিনি তখন ধরা পড়লেন। ধরা পড়ার পর তাকে মুক্তি দেওয়ার জন্য ভারতবর্ষের বিভিন্ন শ্রেণীর মানুষরা কি করলো, হিন্দু মুসলিম সকলে কিন্তু তাকে কি হচ্ছে মুক্তি পাওয়ার তাকে ছাড়িয়ে আনার চেষ্টা করলো এবং 1953 যখন ধরা পড়লেন তখন কি হচ্ছে না, এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য অনেক রাজনীতি, শেষ পর্যন্ত এই মহিলাকে ছেড়ে দিতে বাধ্য হলো ব্রিটিশ সরকার এবং তিনি স্বাধীন ভারতবর্ষে দেখিয়ে দিলেন যে ব্রিটিশদের শোষণের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াতে হয়। তাহলে এইভাবে আমরা যে পড়লাম, এই যে সমস্ত ঘটনাগুলো পড়লাম, সঙ্গে আমরা কিন্তু আরো কিছু মহিলার নাম উচ্চারণ করতে পারি, যেমন শান্তি ঘোষ আছে, সুনীতি চৌধুরী আছে, কল্যাণী দাস আছে, উজ্জ্বলা মুখোপাধ্যায় আছে, এই সমস্ত বীণা দাস আছে। তো এইরকম কিছু মহিলা আমাদের নাম যারা সশস্ত্র পথে আন্দোলন করতে আমাদের সহযোগিতা করেছিল, সেটা কিন্তু আমরা পড়ব। থ্যাংক ইউ, ধন্যবাদ। তোমরা সুন্দর করে পড়বে, বুঝবে এবং যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টস থাকে আমাকে অবশ্যই করবে, আমি তোমাকে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।